হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 12 ফেব্রুয়ারি 2025-এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে রঘু বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখে। সে যদি 2 বছর পরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 102 টাকা চক্রবৃদ্ধি সুদ পায়, তাহলে 2 বছর পর সে কত টাকা সরল সুদ পাবে সেই টাকার। আচ্ছা দেখো, তাহলে কত পার্সেন্ট সুদের হারে? 4%। কত বছরের জন্য? 2 বছরের জন্য। আর চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে 102 টাকা। তাহলে আমাকে বের করতে হবে সেই টাকার সরল সুদ কত। আমি ধরছি সে এক্স টাকা রেখেছিল, তা এক্স টাকা যদি রাখে, এক্স টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগে এক্স টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমি ফর্মুলা দিয়ে বের করতে পারি। সমূল চক্রবৃদ্ধিটা কি হবে? এক্স ইন্টু 1 + r/100, মানে 4/100 তার হোল স্কয়ার। যেহেতু 2 বছরের জন্য, এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তা সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল, সুদাসলের থেকে আমি যদি আসল মানে এক্সটা বাদ দিই, তবে আমার খালি সুদটা পড়ে থাকে, চক্রবৃদ্ধি সুদটা পড়ে থাকে। সেটা সমান সমান কত? 102 বলেছে, মানে 102 আমি লিখতে পারি। আচ্ছা, এটাকে দেখো কাটাকুটি করলে হয় 4 আর 100 কে কাটলে হয় 25, উপরে 1, মানে হয় 26/25 তার হোল স্কয়ার। 26/25 এর হোল স্কয়ার মানে কত? তাহলে x ইন্টু 26 এর স্কয়ার করলে কত হয়? 676, আর নিচে হয় 25 এর স্কয়ার করলে হয় 625 মাইনাস x সমান সমান হচ্ছে 102। লসাগু করলে 625, উপরে হবে দেখো, উপরে হবে 676x মাইনাস 625x। তো 676x থেকে 625 বাদ দিলে কত হয়? 676 থেকে 625 বাদ দিলে হয় 51x সমান সমান 102। এখান থেকে যদি আমি x এর মানটা বার করি, কত হবে? 102 ইন্টু 625 ডিভাইডেড বাই 51, বা আগের লাইনেও 51 102 ডাইরেক্ট কাটতে পারো। আচ্ছা, 51 কে 2 দিয়ে গুণ করলে 102 আসে, তাহলে x এর মান কত হলো? 625 গুণ 2 করলে হয় 1250 টাকা। তার মানে আসল কত হলো? 1250 টাকা। আমাকে কি বার করতে বলেছে? 2 বছর পর সেই টাকার সরল সুদ কত, মানে 1250 টাকা 2 বছরের সরল সুদ কত। ফর্মুলা কি সরল সুদ বের করার? PTR/100, যেখানে পিটা কত? 1250। তাহলে সরল সুদ হবে 1250 ইন্টু টি, টি মানে হচ্ছে 2 বছর, টাইমটা, ইন্টু আর, আর মানে হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে 4%, 4 ডিভাইডেড বাই 100, এত টাকা হচ্ছে সরল সুদ। আচ্ছা, একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে হয় 5 দুগুণে 10, উপরে হয় 5 দুগুণে 10, 2 5 মানে 5, আর 2 2 কেটে গেল। তাহলে কত হয়? 4 5 সঙ্গে 100 টাকা। তাহলে সরল সুদ কত হবে? 100 টাকা, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 60 টাকা হয়, তাহলে আসল কত টাকা? দেখো, এরকম টাইপের অঙ্ক অনেক রকম ভাবে আমি করতে পারি। তো আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিই। যখন এরকম বলবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দিয়ে দেবে, অথবা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিয়ে দেবে, এরকম টাইপের অঙ্ক যখন বলবে 2 বছরের ক্ষেত্রে যখন হবে, তখন ফর্মুলাটা হচ্ছে সুদের হার সমান সমান 2 ইন্টু 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা, ঠিক আছে? যখন বলবে 2 বছরের সুদ, তখন এই ফর্মুলাটা তোমাদের বেশিরভাগ 2 বছরেই দেবে। 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য মানে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100, এত পার্সেন্টেজ। আচ্ছা, সুদের হার এখানে কত আমাকে বলে দেন, আমি বের করব। তাহলে সুদের হার সমান সমান বের করি, সমান সমান কত? 2 ইন্টু সুদের পার্থক্য। তাহলে 2 ইন্টু সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ 60 টাকা, সরল সুদ 40 টাকা। তাহলে সুদের পার্থক্য কত? 60 মাইনাস 40 করলে হয় 20, ডিভাইডেড বাই সরল সুদ, সরল সুদ কত? 40 টাকা, মানে বাই 40 ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, 20 কে 2 দিয়ে গুণ করলে 40, 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? সুদের হার হচ্ছে 100%। আচ্ছা, আমাকে বের করতে বলেছে আসল কত। আমি ধরছি আসলটা সমান সমান x। আমাকে সরল সুদ বলে দিয়েছে 40 টাকা, সময় বলেছে 2 বছর, সুদের হার বলেছে 100%। তাহলে আমার সুদ কত হবে 2 বছরের জন্য? সরল সুদ কত হবে? সমান সমান PTR/100, মানে পি এখানে আসল হচ্ছে x ধরেছি, তাহলে x ইন্টু টি, টি মানে কত? 2 বছর, ইন্টু 2 ইন্টু আর, আর মানে সুদের হার মানে 100, ডিভাইডেড বাই 100। এটা সমান সমান কত বলেছে? সরল সুদ হচ্ছে 40, এটা সমান সমান হবে 40, 100 100 কেটে গেল, 2 আর 40 কে কাটলে হয় 20, তাহলে x এর মান কত হলো? 20। তার মানে আসল কত টাকা হবে? আসল হবে 20 টাকা, অপশন ডি। তারপরেরটা কি বলছে, 16%, 10% ও 25% পরপর 3টে ছাড়ের সমতুল্য ছাড় কত? তা যখন দুটো ছাড় দিয়ে দেবে, 16% আর 10% যদি বলতো, সেই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কি হতো? 16 যোগ 10 মাইনাস 16 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলায় আমি বের করতে পারি, মানে প্রথম দুটোর যোগফল মাইনাস ওই দুটোর গুণফল ডিভাইডেড বাই 100, যখন প্রথম দুটো বলতো।
তাহলে কত হলো? 16 আর 10 যোগ করলে 26 মাইনাস একটা শূন্য কাটলো, 16 ভাগ 10 করলে 1.6, মানে 26 থেকে 1.6 বাদ দিলে হয় 24.4। তার মানে প্রথম দুটো ছাড়ের সমতুল্য ছাড় বেরোলো হচ্ছে 24.4%, আর আমার কি পড়ে রয়েছে 25%, মানে আমাকে বের করতে হবে 24.4% ছাড় আর 25% ছাড়ের সমতুল্য ছাড়। তাই এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কি হবে? কি করে করব? 24.4 যোগ 25 মাইনাস একইভাবে 24.4 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। আচ্ছা, 25 আর 100 কে কাটলে হয় 4, পয়েন্টটাকে তুলতে পারি অথবা একবারে কেটে দিলাম, তাহলে হবে 6.1 হবে, বা পয়েন্ট তুলে দিও বুঝতে অসুবিধা হলে। তাহলে কত হবে? এই দুটো যোগ 24.4 আর 25 যোগ করলে হয় 49.4 মাইনাস হচ্ছে 6.1 করলে কত হবে? 43.3 হবে। তাহলে এই তিনটে ছাড়ের সমতুল্য ছাড় কত? 43.3 এত পার্সেন্ট, মানে অপশন ডি হবে। তাহলে তিনটে ছাড় বললে কি করে বার করবো? আগে প্রথম দুটোর বের করে নেব, যেটা হবে সেটার সাথে বাকিটার সমতুল্য ছাড় বের করব, ঠিক আছে? তারপরেরটা দেখো কি বলছে, বলছে জ্বালানির মূল্য পরপর 3 মাসে যথাক্রমে 25%, 15% এবং 45% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। তাহলে 4 মাস পরে জ্বালানির মূল্য শুরুর মূল্যের থেকে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? আচ্ছা, এটা আমি এক্স ধরে করতে পারি বা 100 ধরে করতে পারি, এখানে একটু এক্স ধরেই করি। হ্যাঁ, আমি ধরছি শুরুতে জ্বালানির মূল্য ছিল এক্স, প্রথম মাসে কি হয়েছে? হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? 25%। তাহলে 25% যদি হ্রাস পায় তাহলে কত হবে? এক্স এর 25% হ্রাস পেয়েছে, মানে 100 থেকে 25 বাদ দিলে হয় 75%, তাহলে হবে কত? এক্স এর 75%, মানে এক্স ইন্টু 75/100। আচ্ছা, পরের মাসে আবার 15% হ্রাস পেয়েছে, তাহলে হবে কত? যেটা হয়েছিল সেটার 85% হবে, মানে 100 মাইনাস 15 করলে 85%, মানে এটা ইন্টু 85/100। আচ্ছা, তারপরের মাসে আবার 45% হ্রাস পেয়েছে, তাহলে হবে কত? যেটা ছিল তার 55% হবে, মানে এটা ইন্টু 55/100। আর চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে, তাহলে হবে কত? যেটা রয়েছে সেইটার 165% হবে, যেহেতু 65% বৃদ্ধি পেয়েছে তাই 100-র সাথে 65 যোগ করতে হবে, মানে ইন্টু 165/100। এবার কাটাকুটি করতে থাকি। আচ্ছা, 75 আর 100 কে 25 দিয়ে কাটলে উপরে হয় 3, নিচে হয় 4। তারপরে 100 আর 165, আচ্ছা 100 আর 85 কে কাটলে হয় নিচে হয় 20, উপরে হবে 17। 100 আর 55 কে কাটলে নিচে হয় 20, উপরে হবে 11। 100 আর 165 কে কাটলে নিচে হয় 20, উপরে হবে 3 আর 1। আচ্ছা, তাহলে উপরে কি কি বেরোলো? 3 আর 17 গুণ করলে হয় 51, 51 গুণ 11, 51 আর 11 গুণ করলে হবে 510, আর 51 561, আর 31 পড়ে থাকছে, মানে গুণ করতে হবে কত? 561 গুণ 31 কত হয়? 1 6 5 আর 3 1 3, 3 6 18 8, হাতে 1, 3 5 15 16, মানে 1 6 3 9, 18 5 13 3, হাতে 1 6 7 1, 17,391 এক্স হবে উপরে। আর নিচে কত হবে? আচ্ছা, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 হলো, আর তিনটে শূন্য হবে, বসিয়ে দিলাম। আচ্ছা, আমার দাম সবার প্রথমে ছিল হচ্ছে এক্স, আমার এখন হলো হচ্ছে এইটা, তাহলে আমার দাম বেড়েছে না কমেছে? আমি দেখতে পাচ্ছি উপরে ছোট আছে নিচে বড় আছে, তার মানে দামটা কমেছে। কতটা কমেছে? এক্স এর থেকে আগের যে দাম ছিল এক্স, তার থেকে এখনকার দাম বাদ দেবো, তবে বেরিয়ে যাবে কতটা কমেছে। তাহলে এত এক্স ডিভাইডেড বাই 32,000। এটার লসাগু করলে নিচে কত হবে? 32,000, উপরে কত হবে? 32,000 এক্স মাইনাস 17,391 এক্স, বিয়োগ করলে কত হয়? 9, 9 একে 10 মানে 0, 3 একে 4 মানে 6, 7 একে 8 মানে 4, 1 একে 2 1, এত বাই 32,000 এক্স। আমাকে বের করতে বলেছে তার মূল্যের থেকে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে কতটা? হ্রাস পাবে, হ্রাস পেয়েছে এতটা এক্স এর মধ্যে, তাহলে 14,609 এক্স ডিভাইডেড বাই 32,000 ডিভাইডেড বাই এক্স ইন্টু 100 এত পার্সেন্ট। এই এক্স এক্স কেটে যাবে, তাহলে আসছে হচ্ছে 14,609 ডিভাইডেড বাই 32,000 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে হয় 320 আর 14,609, এটাকে তো কিছু দিয়েই কাটছে না, তাহলে ভাগ করি 320 দিয়ে 14,609 কে, তাহলে কতবার যাবে? 4 বার যাবে, 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে হলো 0 8 8 মানে হচ্ছে 8, 2 রেখে 3 1, তারপরে থাকছে 9, মানে 6 দিয়ে তো যাবে না। 320 318, 3 5 15, 5 দিয়ে দিলেও তো মিলছে না। 320 কে ঠিক করলাম, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটাকে 5 দিয়ে দিলে হচ্ছে
5 দিয়ে দিলে 5 শূন্য শূন্য 5 3 দশমিক হাতে 1 3 5 15 কে 16 9 0 2 209 না পয়েন্ট, এটা ঠিক মিলছে না। 14,609 যোগটা ঠিক করছো, 17,000 যোগটা একবার দেখি। 1 1 কে 1, 6 কে 6, 5 কে 5 গুণ 3 কে 3, 3 6 18 হাতে 1, 3 5 15 কে 16 1, 6 3 5 কে 13 3 হাতে 1, 6 কে 7 1, ঠিকই তো আছে। 3 17 51, 51 গুণ 11, 51 গুণ 11 করলে হয় 510 আর 11 মানে 51 মানে 561 গুণ 31, ঠিকই তো আছে 1 6 5। যাই হোক, এটা তো এত আসছে কিন্তু অপশনের সাথে তো মিলছে না, কিছু একটা কোনো গন্ডগোল হয়েছে এখানে। 45 পয়েন্ট সামথিং আছে, কিছু হয়তো ভুল হয়েছে এটা। যাই হোক, এরকম করে এটা করতে হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে বিপরীত দিক থেকে আসা 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 35 কিমি পার ঘন্টা এবং 25 কিমি পার ঘন্টা, তাহলে তারা কত সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করবে। তো বিপরীত দিক থেকে এসছে মানে তাদের নেট গতিবেগ কি হয়, ওদের গতিবেগ দুটো সমষ্টি হবে, মানে কত হবে 35 আর 25 এর সমষ্টি করলে কত হয়, 35 আর 25 যোগ করলে হয় 60 কিমি পার ঘন্টা। তা কিমি পার ঘন্টাটাকে আমি কি নেবো, মিটার পার সেকেন্ডে নেবো, তাহলে 60 কে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে 5/18 এত মিটার পার সেকেন্ড হলো। আচ্ছা 6 দিয়ে কাটলে হয় 3, উপরে হয় 10, মানে হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা পরস্পরকে অতিক্রম করা মানে কি, ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল যত ততটা যাওয়া, দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া, মানে 250 আর 350 এর সমষ্টি করলে কত হয়, 600 মিটার হয়। আমাকে বলেছে তারা কত সেকেন্ডে অতিক্রম করবে, অতিক্রম করা মানে 600 মিটার যাওয়া, আর এখানে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে 50/3 মিটার। তো আমি যদি ঐকিক নিয়মে করি 50/3 মিটার যাই হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত 3/50 সেকেন্ডে উল্টে যাবে, আর 600 মিটার কত সেকেন্ডে যাবে 3/50 ইন্টু 600 সেকেন্ডে। তাহলে এই শূন্য কাটলো, আর 5 দিয়ে 5 বারং 60, তাহলে কত হয় 3 বারং 36 সেকেন্ডে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধ 10 সেমি হলে গোলকটির আয়তন কত। তাহলে গোলকের ব্যাসার্ধ বলেছে 10 সেমি, তাহলে গোলকটির আয়তন কত। ব্যাসার্ধ, গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, যেখানে আরটা কি, আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এখানে ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, তাহলে তার আয়তন কি হবে, ফর্মুলায় ফেলে দিই তাহলেই বেরিয়ে যাবে। 4/3 ইন্টু পায়ের মান দেখো বলে দিয়েছে, তো এই মানটা বসাবো। 3.141 ইন্টু আর কিউব, মানে 10 এর কিউব করলে হয় 1000। আচ্ছা, এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে একের পরে 3টে শূন্য আসে, তা এই হাজার কেটে দিলাম, 3 দিয়ে এটাকে কাটলে হয় 1, তারপরে 14 মানে একটা শূন্য বসায়, তারপরে 3 4 12, 2 1 মানে 7। তাহলে এবার গুণ করে দিই, 4 7 28 8, হাতে 2, 4 4 16 18 8, হাতে 1, 4 0 0 1, 4 1 4, তাহলে কত বেরোলো 4 1 8 8 ঘন সেমি, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 6টি পাইপ একটি ট্যাঙ্ক 1 ঘন্টা 45 মিনিটে ভর্তি করতে পারে, তো একই রকমের 3টি পাইপ কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি করবে। তাহলে দেখো 1 ঘন্টা 45 মিনিট, 6টি পাইপ ভর্তি করছে 1 ঘন্টা 45 মিনিটে, তাহলে 3টি পাইপের সংখ্যা যদি আমি অর্ধেক করে দিই, তাহলে সময়টা কি হয়ে যাবে, সময়টা ডবল হয়ে যাবে, মানে 1 ঘন্টা 45 মিনিটের ডবল লাগবে। তো 1 ঘন্টা 45 মিনিটের ডবল আমি কি করে করবো, 1 ঘন্টা 45 মিনিটকে আমি যদি মিনিটে নিই, তাহলে কত হয়, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 45 মিনিট মানে হচ্ছে 60 যোগ 45 করলে 105 মিনিট। তাহলে যদি ডবল করি তাহলে কত হবে, 105 গুণ 2 টাইম লাগবে, মানে হবে 210 মিনিট। 210 মিনিট মানে কি, মানে যদি 60 দিয়ে ভাগ করি 210 কে, তাহলে কত হয়, 3 বার যায়, মানে 180 আর 30, মানে 3 ঘন্টা 30 মিনিট লাগবে, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 3টি পাইপ কত সময় ভর্তি করবে, 3 ঘন্টা 30 মিনিটে, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 175 এবং 385 কে ভাগ করলে যথাক্রমে 4 এবং 5 ভাগশেষ থাকবে। তাহলে 175 কে ভাগ করে 4 ভাগশেষ থাকছে, 385 কে ভাগ করে 5 ভাগশেষ থাকছে। এগুলো আমাকে কি করে করতে হয়, যত যত ভাগশেষ থাকে যাকে যাকে ভাগ করে সেটার সাথে ওইটা বিয়োগ করতে হয়। তাহলে 175 থেকে 4 বিয়োগ করবো কত হয়, 171 হয়, আর 385 থেকে 5 বিয়োগ করবো কত হয়, 380 হয়। এবার যে দুটো বেরোলো তাদের গসাগু করতে হয়, সেই বৃহত্তম সংখ্যাটা চেয়েছে মানে গসাগু করবো। দেখো দুটোকেই 19 দিয়ে ভাগ করা যায়, তাহলে 19 দিয়ে ভাগ করলে কত হয়, 9 হয়, আর এখানে 20 হয়, আর দুটোর মধ্যে কিছু কমন নেই, তার মানে 171 আর 380 মধ্যে কত কমন, 19 কমন। তার মানে সেই বৃহত্তম সংখ্যাটি কত, সেই বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 19, মানে অপশন সি হবে। এবার তুমি 19 দিয়ে ভাগ করে দেখতে পারো 175 কে, যে 4 ভাগশেষ থাকছে নাকি, বা 385 কে ভাগ করলে দেখো 19 গুণ 20 করলে 380 হয়, তার মানে 5 ভাগশেষ থাকছে, 19টা ঠিক আছে। তারপরেরটা
দেখো কি বলছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটি থেকে 3 কমালে সংখ্যাটি 15, 25 এবং 55 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সংখ্যাটা 15, 25 আর 55 দ্বারা বিভাজ্য মানে কি, সংখ্যাটা কি হবে, ওদের লসাগু হবে। তাহলে 15, 25 আর 55 লসাগু বের করি। এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 5 5 25, 5 11 55, আর কিছু দিয়ে যাচ্ছে না, মানে এদের লসাগু কত হবে, এগুলো সবার গুণ, মানে কত, 3 5 15, 5 15 75, 75 গুণ 11, 75 গুণ 11 করলে কত, 5 11 55 5, হাতে 5, 7 11 77 5, 82, মানে হলো কত, 825। আমাকে দেখো, আমাকে কি বলেছে, সংখ্যাটি কত যেটি থেকে 3 কমালে সংখ্যাটি বিভাজ্য হয়, মানে 825 হচ্ছে 3 কমানোর পর। তাহলে সংখ্যাটি কত ছিল, সংখ্যাটা আরো 3 বেশি ছিল, তাই না? ওই সংখ্যাটার থেকে যদি আমি 3 কমাই তাহলে 825 আসে, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা আরো 3 বেশি, তাহলে 825 এর থেকে আরো 3 যোগ করতে হবে, মানে কত হবে সংখ্যাটা, 828। যেমন অপশন সি। এখানে দেখো 825ও কিন্তু অপশনে ছিল, কিন্তু 825 হবে না, 828 হবে। তারপরেরটা কি বলছে দেখো, 20 জনের একটি শ্রমিক দল 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। 6 দিন কাজ করার পর 10 জন লোক কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে? দেখো এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছে দেখো, 20 জনের দল 15 দিন একটা কাজ করে, 6 দিন কাজ করার পর, এই যে 6 দিন কাজটা হয়ে গেল, তারপরে কতজন লোকের কত দিনের কাজ পড়ে আছে, কত, তাহলে 15 দিনের মধ্যে 6 দিন কাজ হয়েছে, মানে কত দিনের কাজ পড়ে আছে, আর 15 - 6 মানে 9 দিনের কাজ পড়ে আছে। কতজন লোকের, 20 জনের কাজ পড়ে আছে 9 দিনের, ঠিক আছে। তাহলে 10 জন লোক ছেড়ে চলে গেল, তার মানে এখন কতজন আছে, আগে 20 জন ছিল, মানে এখন 10 জন আছে। তাহলে 10 জন মিলে এই কাজটা কত দিনে করবে? তাহলে দেখো, আমি যদি ঐকিক নিয়মে করি, 20 জন লোক করে 9 দিনে, তাহলে একজন লোক করবে কত দিনে, বেশি দিনে না কম দিনে? নিশ্চয়ই একজন লোকের বেশি দিন লাগবে, মানে 9 গুণ 20 দিন। তাহলে বলছে আচ্ছা, এখান থেকে এখানে কিছু করারও দরকার নেই, 20 জনের যদি 9 দিন লাগে, আমি লোক 10 জন মানে কি, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক লোকের কি হবে, ডবল দিন লাগবে। 9 দিন লাগলে এখানে কত হবে, 9 গুণ 2 মানে 18 দিন লাগবে। বা এখানে ঐকিক নিয়মেও করতে পারে, একজন লোকের তাহলে 9 গুণ 20 দিন লাগবে, 10 জন লোকের তাহলে কম লাগবে, মানে 9 গুণ 20/10, এভাবেও করতে পারো 2। আবার আরেকটা ফর্মুলা আছে, m1d1 সমান সমান m2d2, এইভাবেও করতে পারো। মানে প্রথমে কতজন বলেছিল, 20 জন লোকের 9 দিন বলেছিল, তাহলে m1 এর মান হবে 20, d1 এর মান হবে 9, মানে 20 গুণ 9 সমান সমান m2d2। m2 মানে দ্বিতীয় ক্ষেত্রে কতজন আছে, 10 জন, আর কাজটা কত সেটা বের করতে হবে, মানে d2। এভাবেও করতে পারো, তাহলে d2 সমান সমান এরম ভাবেও বেরোবে 18। অনেক রকম ভাবে করা যায়। তাহলে বাকি কাজ করতে আর কতদিন টাইম লাগবে, আর 18 দিন টাইম লাগবে 10 জন লোকের, মানে অপশন সি হবে। এটা নানান রকম ভাবে করা যায়, 3 4 রকম ভাবে করা যেতে পারে। তারপরেরটা বা সব থেকে ভালো, এটা মুখে মুখেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? 20 জনের যদি 9 দিনের কাজ থাকে, তাহলে 10 জন লোক কত দিন করবে, ওটা ডবল দিনে করবে, 18 দিনে করবে, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 12টি সংখ্যার গড় 49.5, যদি 5টি সংখ্যার গড় 45 এবং পরের 4টি সংখ্যার গড় 53.25 হয়, তাহলে বাকি 3টি সংখ্যার গড় কত? আচ্ছা দেখো, প্রথম 5টি সংখ্যার গড় বলেছে 45, তাহলে 45 গড়টা 49.5 এর থেকে কতটা কম, বিয়োগ করি। 49.5 থেকে 45 বাদ দিলে কত হয়, 4.5 হয়। তার মানে 5টা সংখ্যার গড় কমেছে হচ্ছে 4.5 করে, তার মানে কতটা কমেছে, 5টা সংখ্যার সমষ্টি কত কমেছে, 4.5 ইন্টু 5 এত সমষ্টি কমেছে। গুণ করলে কত, 5 5 25 5, হাতে 2, 4 5 20 2 22। তার মানে এই 5টা সংখ্যায় কতটা কমেছে, 22.5 সমষ্টি কমেছে। আর কি বলেছে, পরের 4টি সংখ্যার গড় 53.25, এটা আবার 49.5 যে গড় তার থেকে বেশি, কতটা বেশি, বিয়োগ করি। 53.25 থেকে যদি আমি 49.5 বিয়োগ করি, তাহলে কত হয়, 5 7 9 রেখে 10 3, মানে 3.75 বেশি হয়। তাহলে 3.75 এরকম কতটা সংখ্যার বেশি হয়েছে, 4টে সংখ্যার। তাহলে 4টে সংখ্যার ক্ষেত্রে সমষ্টি কত বেড়েছে, 3.75 ইন্টু 4, মানে কত হয়, 4 5 20 0, হাতে 2, 4 7 8 2 30 0, হাতে 3 3 4 12 3 15, মানে এটা করার দরকার নেই। তাহলে দেখো, প্রথম 5টা সংখ্যায় সমষ্টি কমেছে হচ্ছে 22.5, আর পরের চারটে সংখ্যায় সমষ্টি বেড়েছে হচ্ছে 15। তাহলে কমেছে 22.5, বেড়েছে 15, তাহলে আলটিমেটলি এই প্রথম 9টা সংখ্যায় কি হয়েছে, সমষ্টি কমেছে, কারণ 22.5টা তো বেশি। কতটা কমেছে, 22.5 - 15 করলে কত হয়, 7.5 হয়। তার মানে আমাকে কত, আর বাকি রয়েছে 3টে, তাহলে আমার এই 3টেতে কতটা মেকআপ করতে হবে, 7.5 তো কমে গেছে, তার মানে 3টেকে আমাকে 7.5 মেকআপ করতে হবে, মানে কত, প্রত্যেকটাতে কত করে মেকআপ করতে হবে, আড়াই করে। তার মানে যে বাকি 3, মানে আড়াই কি করে পেলাম, 7.5 ভাগ 3 করে। তার মানে বাকি যে 3টে সংখ্যা রয়েছে তাদের গড় কত হবে, এই যে 49.5 যে গড় রয়েছে তার থেকে আরো 3.5, আরো আড়াই করে বেশি হতে হবে। তাহলে বাকি 3টে সংখ্যার গড় কত, 49.5 যোগ আড়াই, তার মানে কত হয়, হবে হচ্ছে 52।
তো অঙ্কটা এইভাবে আমি করলে একটু ক্যালকুলেশন ছোট হবে। অথবা দেখো একদম পাতি যেই নিয়ম সেটা করতে পারি, 12টি সংখ্যার গড় বলেছে 49.5, তাহলে আমি কি করব, 12টি সংখ্যার সমষ্টি বের করতে পারি, কত হবে 49.5 গুণ 12, সেটা কার সাথে সমান হবে, 5টি সংখ্যার গড় কত বলেছে 45, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত 45 ইন্টু 5। পরের 4টি সংখ্যার গড় কত বলেছে 53.25, তাহলে পরের 4টি সংখ্যার সমষ্টি কত হবে 53.25 গুণ 4, পরের 4টি। তাহলে এই 4টি সংখ্যার সমষ্টি কত হবে, এই দুটো যোগফল, এই দুটো যোগফল বার করতে হবে। যোগফল বার করে এই 12টা সংখ্যার সমষ্টি থেকে এই 9টা সংখ্যার যোগফলটা বিয়োগ করব, তাহলে বাকি 3টে সংখ্যার সমষ্টি বেরোয়, যেটা বেরোবে সেটা ভাগ 3 করলেও বেরিয়ে যাবে। এটা একটু ক্যালকুলেশনটা জটিল হবে, আর এইভাবে একটু বুঝে করলে কিন্তু ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, একই দুটো ক্ষেত্রেই হবে, কিন্তু ক্যালকুলেশন একটু জটিল আর একটু তাড়াতাড়ি, এটাই তফাৎ। তারপরটা কি বলছে দেখো, গ্রুপ এ তে 38 জন, গ্রুপ বি তে 31 জন এবং গ্রুপ সি তে 52 জন সদস্য আছে। তিনটে গ্রুপেরই সকল সদস্য রেস্তোরাঁতে গেছে। গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সির সদস্যরা গড়ে যথাক্রমে 375 টাকা, মানে গ্রুপের 38 জনের গড়ে খরচ হয়েছে 375, গ্রুপ বির 31 জনের গড়ে খরচ হয়েছে 309, আর গ্রুপ সির 52 জনের গড়ে খরচ হয়েছে 298। তাহলে প্রতি সদস্যের গড়ে কত টাকা খরচ হয়েছে। আচ্ছা, অঙ্কটা তো ক্যালকুলেশন জটিল আছে। আচ্ছা দেখো, 38 জন সদস্যের গড়ে খরচ হয়েছে 375, মানে টোটাল খরচ কত 38 ইন্টু 375, যোগ 31 জনের গড়ে খরচ হয়েছে 309 করে, তাহলে টোটাল খরচ কত 31 ইন্টু 309, যোগ 52 জন সদস্যের গড়ে খরচ হয়েছে 298 করে, তাহলে 52 জনের মোট খরচ কত 52 ইন্টু 298, এটা হচ্ছে সবার মোট খরচ। তাহলে আমাকে প্রত্যেকের গড় বের করতে বলেছে, তাহলে এটা ডিভাইডেড বাই টোটাল যতজন সদস্য আছে তাদের সমষ্টি, মানে কত টোটাল কতজন সদস্য আছে 38 যোগ 31 যোগ 52। আচ্ছা, নিচেরটা যদি আমি যোগ করি তাহলে কত হয়, 38 আর 31 হয় 69, 69 আর 52 হয় 121, তাহলে এটার বদলে আমি কত লিখছি 121। আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু শর্টকাটে করতে পারি, সেটা দেখো আমার ইউনিটের ডিজিট গুলো সবার ক্ষেত্রে আলাদা আছে, ঠিক আছে। তা আমি যদি সবার ইউনিটের ডিজিটটা বের করি, এখানে কত 5 আর 8 এর গুণ করলে কত 5 8 40, তার মানে এককের ঘরে কত থাকে 0, যোগ 9 এর 1 গুণ করলে কত এককের ঘরে থাকবে 9, যোগ 2 আর 8 গুণ করলে কত 8 দুগুণে 16, মানে এককের ঘরে থাকবে 6, তাহলে 9 আর 6 যোগ করলে কত ইউনিটের ডিজিটে থাকবে লাস্টে 15, মানে 5 থাকবে। আর নিচে 121 আছে, মানে 1 কে নিশ্চয়ই কোনো 5 দিয়ে গুণ করলেই উপরের 5টা আসবে, যদি অঙ্কটা পুরো মিলে যায়। তো তার মানে আমার ইউনিটের ডিজিটে 5 আসবে, তাহলে আমার উত্তর হবে হচ্ছে অপশন ডি। তো এইভাবে আমি একটু শর্টকাটে করে ফেলতে পারি। আর তা না হলে এখানে তো কিছু তো কমনও যাচ্ছে না, কিছুই না, এটা পাতে গুণ করে বের করতে হবে। মানে কি করতে হবে, আচ্ছা গুণ করেই দিই, হ্যাঁ আগে তো একটা গুণ করলাম মিল ছিল না, 375 গুণ 38 এর গুণ করি, কত হয় 5 8 40 এর 0 হাতে 4, 7 8 56 4 60 0 হাতে 6, 3 8 24 6 30 গুণ 3 5 15 5 হাতে 1, 3 7 21 22 2 হাতে 2, 3 থেকে 9 2 11, মানে 0 5 2 4 1। পরের দুটোর গুণ করি, মানে 309 গুণ 31 কত হয় 9 1 কে 9, 0 1 কে 0, 3 1 কে 3, গুণ 3 নং 27 7 হাতে 2, 3 0 0 2, 3 3 কে 9, মানে 9 7 3 দিয়ে 5 9। আচ্ছা 52 আর 298 গুণ করি, কত হয় 298 গুণ 298 গুণ 52, কত হয় 8 দুগুণে 16 6 হাতে 1, 9 দুগুণে 18 কে 19 9 হাতে 1, 2 দুগুণে 4 কে 5 গুণ 5 8 40 0 হাতে 4, 5 9 40 19 9 হাতে 4, 5 দুগুণে 10 4 14, মানে 6 9 5 9 14 4 হাতে 1, 4 কে 5 1। আচ্ছা তাহলে টোটাল তিনটে কত বেরোলো, একটা হচ্ছে 14,250 এখানে লিখি, আর একটা হচ্ছে 9,579 লিখি, একটা হচ্ছে 1 5 4 9 6, তিনটে যোগ করি, 6 9 15 5 হাতে 1, 9 কে 10, 10 এর সাথে 17, 17 5 22 2 হাতে 2, 4 দিয়ে 6, 6 5 11, 11 দিয়ে 13, 3 হাতে 1, 5 আর কে 6, 6 9 15, 15 4 19 9 হাতে 1, 1 আর কে 2 আর কে 3, তাহলে বেরোলো কত 3 9 3 2 5, আর নিচে কত ছিল 121, 121 কে নিশ্চয়ই 11 দিয়ে কাটাকুটি যায়, তাহলে হয় 11, তার মানে উপরেটাকে 11 দিয়ে যাবে, তাহলে 39 এর মধ্যে 3 বার যায়, থাকে হচ্ছে 6 3 63, মানে 5 বার যায়, তারপরে থাকে হচ্ছে 82, 82 মানে 7 বার যায়, তাহলে থাকে 55, মানে 5 বার যায়। আবার এটাকে 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে প্রথমে হচ্ছে 3 বার যায়, 2 7 মানে 2 বার যায়, তারপরে 5 5 মানে 5 বার, তাহলে হলো কত 325। তাহলে আমার 325ই হলো। আমি এইটা কি করে বার করবো, আমি ইউনিট ডিজিটে দেখো একটারই খালি 5 আছে, তার মানে আমি এইভাবেও বের করতে পারি, তাহলে একটু শর্টকাট হবে, তা না এতগুলোর গুণ করে আমাকে বের করতে হতো। তো আমি ইউনিট ডিজিটের ওই শর্টকাটের ফর্মুলা গুলো শর্টকাটে কি করে বের করা যায় সেগুলো আমি করতে পারি, তাই ওইগুলো ইউজ করবো। আর যদি এখানে কমন যেত তাহলে আমার একটু সহজে হতো, কিন্তু কিছুই তো কমন গেল না, তার জন্য জটিল হলো। যাই হোক, তারপর একটা
কি বলছে দেখো, 15টা আম 250 টাকা এবং 9টি আম 200 টাকায় কেনা হয়েছে। যদি সব আম প্রতি ডজন 240 টাকা দরে বিক্রি করা হয় তাহলে লাভের হার কত সমান? তো 15টা আম কেনা হয়েছে 250 টাকায় আর 9টি আম কেনা হয়েছে 200 টাকায়। তার মানে টোটাল কতগুলো আম কেনা হয়েছে? 15 আর 9 যোগ করলে কত? 24টা আম কেনা হয়েছে কত টাকায়? 250 আর 200 মানে 450 টাকায়। আর বিক্রি করেছে কি প্রতি ডজন 240 টাকা দরে, মানে 12টা বেচেছে 240 টাকায়, কিনেছে তো 24টা। তো 12টা যদি 240 টাকায় বিক্রি করে তাহলে 24টা কত টাকায় বিক্রি করবে? 240 গুণ 2, তাই না? 12টা তাহলে ডবল দামে বিক্রি করবে 240 গুণ 2, মানে হবে কত? 480 টাকায়। তাহলে কিনেছে 450 টাকা দিয়ে, বিক্রি করেছে 480 টাকা দিয়ে। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কত পার্সেন্ট, কত টাকা লাভ হয়েছে? 450 টাকায় 30 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের হার কত? যত টাকা লাভ হয়েছে ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে 450 ইন্টু 100%। এই শূন্য কাটলো, 3 দিয়ে 45 কে কাটলে হয় 15, 5 দিয়ে কাটলে হয় 3, উপরে হয় 20, মানে 20/3 করলে হয় 6.67%, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে। সবার প্রথমে আমি কি করবে দেখো, উপরে আছে দেখো 15 - 3/2, 15 - 3 করলে কত? 2, 2/2 করলে হয় 1। তাহলে এখানে আমার কি আসছে দেখো, 3/3, 3/3 গুণ 1। তাহলে আমি আগে ভাগের কাজটা করবো, 3/3 করলে কত হয়? 1, তাহলে 1 গুণ 1 করলে 1 হয়। তার মানে আমার কি থাকলো? 27 গুণ 5 গুণ 1, মানে 27 গুণ 5 কত হয়? 27 গুণ 5 করলে 5 7 25 5 হাতে 3, 5 গুণ 10 3 13, মানে কত হবে? 135, অপশন ডি। তারপরেরটা, এটাও দেখো ঠিক সেম অঙ্ক দিয়েছে। তাহলে উপরে আমি কি করবো, আগে সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যে ভাগটা, এই বিয়োগটা, 18 - 14 করলে কত হয়? 4 হয়। 4/2, 4/2 করলে কত হয়? 2 হয়। তাহলে এইটুকু জিনিসটা দেখো, 6/3 গুণ 2, আমি কার কাজ করবো? আগে ভাগের কাজ করবো। 6/3 করলে কত হয়? 2 হয়। তাহলে 2 গুণ 2 করলে হয় 4। তার মানে এই পোর্শনটুকু পুরোটা আসলো আমার 4। আগে কি ছিল? 17 গুণ 9 গুণ 4, মানে 17 গুণ 4 9 36। 17 গুণ 36 করলে দেখি কত আসে? 6 7 42। তাহলে এককের ঘরে দেখো আমার 2 আসবে। দিয়ে আমার একটা উত্তরই আছে। তাহলে আমি এই করার পরে না একটু ওই অপশন গুলো একটু খেয়াল করব, তাহলে আমার দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরোটা করে দিই। 642 2 হাতে 4, 6 6 4 10 গুণ 3 7 1 হাতে 2, 3 3 দিয়ে 5, মানে 2 1 6, 612। তারপরেরটা কি বলছে দেখো, সুরজ একটি কাজের 1/9 অংশ কাজ করে 9 দিনে। তাহলে এইভাবে কাজ করলে সমগ্র কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো, সমগ্র কাজ শেষ করা মানে কত অংশ কাজ করে? 1 অংশ কাজ করা। তা 1/9 অংশ করে হচ্ছে 9 দিনে। তাহলে 1 অংশ করবে কত? 9/1/9, অথবা কি 9 গুণ 9/1 9 দিনে, মানে 9 গুণ 9 মানে 81 দিনে করবে, বা এখানে একবারেও করতে পারতে। 81 দিনেতে পুরো কাজটা করতে 81 দিন টাইম লাগবে। তারপরেরটা দেখো কি বলছে, জাকির শহর এ থেকে শহর বি তে তার স্বাভাবিক গতিবেগে 3/8 গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে শহর বি তে 45 মিনিট দেরিতে পৌঁছে। তো এরম টাইপের অঙ্ক দেখো, এই ডেটের প্রত্যেকটা শিফটে এরম টাইপের অঙ্ক দিয়েছে। জাকির যদি শহর এ থেকে শহর বি তে তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালিয়ে যেত তাহলে তার কত মিনিট সময় লাগতো? তো দেখো আমি ধরছি হচ্ছে স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স, আর যেই গতিবেগে গেছে এক্স এর 3/8 গতিবেগে, সেই গতিবেগটা তাহলে কত হবে? 3x/8। তাহলে স্বাভাবিক আর যেই গতিতে গেছে এই দুটো গতিবেগের অনুপাত কত? x/3x/8। তাহলে কত হয়? 1/3/8। তাহলে এরকম থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, মানে 8/3। এটা কি বেরোলো? এটা গতিবেগের অনুপাত, মানে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে গেছে তার গতিবেগের অনুপাত। তাহলে আমাকে বের করতে বলেছে সময়। দেখো গতিবেগ আর সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, কারণ গতিবেগ যার যত বেশি হবে তার সময় তত কম লাগবে। তাহলে গতিবেগের অনুপাত যদি 8/3 হয়, তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে সময় আর যেই গতিবেগে গেছে সেইটার সময়, এই দুটোর অনুপাত কি হবে? যদি গতিবেগের অনুপাত 8/3 হয় তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে 3:8, মানে ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যায়। 8/3 ছিল, ওটা সময়টা হয়ে যাবে 3:8। মানে স্বাভাবিক গতিতে গেলে সময় যদি তোমার, স্বাভাবিক গতিতে গেলে সময় যদি তোমার 3y লাগে, তাহলে 3/8 গতিবেগে গেলে সময় লাগবে হচ্ছে 8y। তাহলে দেখো সময় কতটা বেশি লাগছে 3/8 গতিবেগে গেলে, এখানে দেখো বিয়োগ করলেই বেরিয়ে যাচ্ছে, মানে 5y টা বেশি লাগছে। 5y টাই কত, এখানে কতটা বেশি লাগছে? 45 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে 45 মিনিট বেশি লাগছে, মানে 5y সমান সমান হচ্ছে 45। তাহলে y সমান সমান কত? 45/5, মানে হয় কত? 9 হয়। তাহলে আমাকে কি বার করতে বলেছে? স্বাভাবিক গতিবেগে গেলে তার কত মিনিট সময় লাগবে। স্বাভাবিক গতিবেগে গেলে কত মিনিট সময় লাগবে? এখানে বের করেছে 3y, y এর মান কত? 9। তার মানে স্বাভাবিক গতিতে গেলে কত সময় লাগবে? 3 গুণ 9, মানে কত হবে? 27 হবে, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, একই সরল সুদের হারে বিপুল ও বিজয় যথাক্রমে 5400 টাকা এবং 9400 টাকা ব্যাংকে জমা রাখে। তাহলে বিপুল জমা রাখে 5400 টাকা
আর বিজয় জমা রাখে 9,400 টাকা। যদি 4 বছর পরে বিজয় বিপুলের থেকে 840 টাকা বেশি সুদ পায়। আচ্ছা, বিজয় বেশি সুদ পায় কারণ কি? কারণ বিজয় তো বেশি টাকা রেখেছিল। কত বেশি টাকা রেখেছিল? ও রেখেছে 5,400 আর 9,400, তাহলে কত টাকা বেশি? 9,400 থেকে 5,400 বিয়োগ করলেই বেরিয়ে যাবে, মানে কত হবে? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা যে বেশি রেখেছিল, এই 4,000 টাকাটারই সুদ পাচ্ছে হচ্ছে 840 টাকা বেশি সুদ পাচ্ছে, মানে এই 4,000 টাকাটা সুদ পাচ্ছে হচ্ছে 840 টাকা। তাহলে সুদের হার কত? আমি ধরছি সুদের হার R%। তাহলে এই যে 4,000 টাকাটা বেশি, এর 4 বছরের যে সুদটা সেটাই হবে 840 টাকার সমান। তার মানে কি হবে? 4,000 PTR/100 সরল সুদের ফর্মুলা কি? PTR/100 P into T। কি মানে কত? 4 বছরের জন্য, মানে 4 into R, আর এর মান RE ডিভাইডেড বাই 100, এটা সমান সমান কত? 840। এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে R সমান সমান কত হবে? 840 ডিভাইডেড বাই 40 into 4। তাহলে একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে 84 কে কাটলো 21, মানে 21/4। প্রথমে 5 বার যাবে, তারপরে থাকবে হচ্ছে 1 শূন্য, মানে 2 বার যাবে, তারপরে 5, মানে 5.25%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রতি 100টি পেয়ারা 1230 টাকা দরে 400টি পেয়ারা কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 880 টাকা লাভ হয়েছে। প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত? দেখো, প্রতি 100টা পেয়ারা কিনেছে 1230 টাকা দরে, এরকম করেছে 4টে। তাহলে 100টার ক্রয় মূল্য হচ্ছে 1230 টাকা। তাহলে 400টার ক্রয় মূল্য কত হবে? 100টা তো হলে 400টার কত? অত গুণ 4 হবে। 1230 গুণ 4 ঐকিক নিয়মে করতে পারো। কত হয়? 4 শূন্য শূন্য, 3 4 12 2, হাতে 1, 4 2 8 1 9, 4 1 4। তাহলে 400টা পেয়ারার ক্রয় মূল্য কত বেরোলো? 4,920। কি বলছে দেখো, সেগুলি বিক্রি করে 880 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রি করেছে কত দামে? ক্রয় মূল্য এত, 880 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের সাথে আরো 880 যোগ করতে হবে, যোগ করে দিই। তাহলে কত হয়? শূন্য, 8 দিয়ে 10 শূন্য, হাতে 1, 8 1 9 9, 18 8, হাতে 1 5। তাহলে 400টা পেয়ারের বিক্রয় মূল্য কত বেরোলো? 5800। আমাকে বের করতে বলেছে প্রতি ডজন। তাহলে 400টার বিক্রয় মূল্য হচ্ছে 5800। তাহলে একটার বিক্রয় মূল্য কত? 5800 ডিভাইডেড বাই 400। এক ডজন মানে কি? 12টা। তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? 5800। আচ্ছা, শূন্য শূন্য এখানে কেটে দিই, তাহলে হবে কত? 58 ডিভাইডেড বাই 4 ইন্টু 12। তাহলে 4 কে 3 দিয়ে করলে হয় 12, মানে 3 গুণ 58 করলে হবে 3 8 24 4, হাতে 2, 3 5 15 দিয়ে 17, মানে 174 টাকা। মানে প্রতি ডজন পেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 174 টাকা। তারপরটা দেখো কি বলছে, যদি x এর 2% ইজ ইকুয়াল টু 264 হয় তাহলে x এর মান কত? তাহলে x এর 2% মানে কি? আমি লিখতে পারি x ইনটু 8 থাকলে গুণ হয় 2/100, অথবা 100 একবারে ডান পাশে পাঠাতে পারো, সমান সমান 264। তাহলে x সমান সমান কত হবে? 264 ইনটু 100 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 264 কে কাটলে 132, মানে x এর মান কত হবে? 132 ইনটু 100 করলে 13200, মানে অপশন বি হবে। তো এই শিফটে এই 20টা প্রশ্নই এসেছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।